মাত্র ৪৫ দিনে ২৩টি মসজিদ ধ্বংস করে এই নরেন্দ্র মোদী মনে করেছিল গোটা ভারতবর্ষ থেকে ৪০ কোটি মুসলিমকে উচ্ছেদ করে দিতে সক্ষম হবে। রাজস্থানে কোর্ট থেকে ডিক্রি নেওয়ার মাধ্যমে ২০০ থেকে ২৫০টি মসজিদ ছিলগালা করে দেওয়া, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের ভিতরে থাকা ১৩২ বছরের ঐতিহাসিক বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করে দেওয়ার মাধ্যমে এই বিজেপি মনে করেছিল তারা গোটা ভারতবর্ষ থেকে মুসলিমদের বিতাড়িত করবে, তাদেরকে ধর্মান্তরিত করার মাধ্যমে মুসলিম জনসংখ্যা একেবারে 0% নামে নিয়ে আসবে। অবশেষে সেই নরেন্দ্র মোদী, সেই অমিত শাহ, সেই শুভেন্দু, এমনকি সেই বিজেপির পতন হয়ে গেল। মনে রাখতে হবে, যারাই দাম্ভিক হয়ে উঠেছে, অহংকার করেছে, তাদের পতন ঘন্টা এভাবেই বেজে গিয়েছে। এবার এই নরেন্দ্র মোদী মুসলিম উচ্ছেদ করতে যে অবশেষে সে নিজেই উচ্ছেদ হয়ে গেল। তার ৫৬ ইঞ্চির সাথে এবার টুকরো টুকরো হয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল তেলাপোকার আক্রমণে। ককরোচ জনতা পার্টি অবশেষে বড় একটা বিজয় লাভ করলো এবং তারা নরেন্দ্র মোদীর সিংহাসনের যে খুঁটি, সেই খুঁটিকেও নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে যন্তর মন্তরে এই ছাত্র জনতারা তারা একসাথে বিক্ষোভ জানিয়ে আসছিল। তাদের একটাই দাবি ছিল, যেভাবেই হোক এই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হতে হবে। যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ করে জবাবদিহিতার আওতায় না আসবে, কেন তার অধীনে থেকে এই নিট প্রশ্নপত্র ফাঁস হলো, এত বড় কেলেঙ্কারি হলো, এটার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, ধর্মমন্ত্রী যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং গত সোমবারে অর্থাৎ ২০ জুলাই এই আন্দোলনে হঠাৎ করে ছাত্র জনতার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসে, আর তখন সরকার ভয় পেয়ে যায়। তারা ছাত্র জনতার উপরে ব্যাপকভাবে ধরপাকড় শুরু করে, টিয়ার গ্যাস এমনকি গুলি পর্যন্ত নিক্ষেপ করার মাধ্যমে এই ছাত্র আন্দোলন দমানোর চেষ্টা করে। আর সেই সময় উভয় পক্ষের ভিতরে একটা বড় ধরনের সংঘর্ষ তৈরি হয়। সরকার চেষ্টা করেছিল ছাত্র জনতার আন্দোলন রুখে দিতে, তাদেরকে প্রতিহত করতে, কিন্তু শেষ পর্যন্ত ককরোচ জনতা পার্টির কাছে বিজেপি সরকার পরাজিত হয়ে গেল। ছাত্র জনতা ১ ইঞ্চিও তারা যন্তর মন্তর থেকে নড়েনি। অবশেষে যখন তাদের দাবি পূরণ হচ্ছিল না, আজকে ৬ষ্ঠতম দিনে এসে আজকে দুপুরের দিকে হঠাৎ করে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে তিনি ঘোষণা করলেন, আগামীকাল গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে, প্রতিটা থানাতে, প্রতিটা মৌজাতে ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এই ঘোষণার পর নরেন্দ্র মোদীর খেল খতম হয়ে গেল। নরেন্দ্র মোদীর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল এবং সে মনে করলো তাহলে এবার হয়তো আমার পতন ঘন্টা বেজে গেল। কেননা সোমবারের এই আন্দোলন থেকে আজকে ৬ষ্ঠ দিন পর্যন্ত আমরা কম চেষ্টা করিনি এই ছাত্র জনতার বিরুদ্ধে। এমনকি আমাদের সন্ত্রাসী বাহিনী দিয়েও, বিজেপি বজরং গোষ্ঠীর যে দলগুলো তাদেরকে দিয়েও, এমনকি বিভিন্ন বাহিনী যেগুলো এতদিন নরেন্দ্র মোদীর পেছনে ছিল, সহযোগী বিভিন্ন সমর্থক হিসেবে কাজ করেছে, গোষ্ঠীর এদের ব্যবহার করেও ছাত্র জনতার আন্দোলন যখন স্থিমিত করা যায়নি, বন্ধ করা যায়নি, তখন অবশ্যই আগামী তাহলে হয়তো আমার পতন ঘন্টা বেজে যাবে। এই ভয় থেকেই অবশেষে নরেন্দ্র মোদী পিছু হটল এবং তার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করল। আজকে কেন্দ্র সরকারের মধ্যে ৩য় দফা বৈঠকের কয়েক ঘন্টা আগেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টের মাধ্যমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এই ধর্মেন্দ্র প্রধান বলেন, আমি দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা রাখি। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক সংকল্প। দূরদর্শী নেতৃত্বের অধীনে দেশ সেবার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দিল্লির যন্তর মন্তরে ১ মাসেরও বেশি সময় ধরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের অর্থাৎ ছাত্র জনতার প্রধান দাবির কাছে ধর্মেন্দ্র প্রধানের শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো। এর আগে শনিবার সকালে সিজেপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে তাদের সাথে আর কোনো আলোচনায় বসবো না, কেননা সে আলোচনাগুলো মিনিংলেস হচ্ছে, অর্থহীন আলোচনায় আমরা আগ্রহী নয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করে দিয়েছে, যারা ভয় পেতে অস্বীকার করে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। তিনি আরও বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাই গণতন্ত্র। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের আরও ২টি দাবিও এখনও রয়েছে। এই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে উল্লেখ করেছেন, প্রশ্নপাতের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। পাশাপাশি ২২ জুলাই আন্দোলনকারীদের উপর পুলিশের যে নির্যাতন, সেই নির্যাতনের ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধেও সরকারিভাবে এবার ব্যবস্থা নিতে হবে। পরে সিজেপির এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আরেক দাবির কথা উল্লেখ করা হয়, যেখানে উল্লেখ করা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, কোনো সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করা যাবে না, কোনো এফআইআর করা যাবে না। যদি কোনো মামলা করা হয় তাহলে সেই মামলা বাতিল করে দিতে হবে।
অর্থাৎ আন্দোলন এখনো আছে, এখনো চলবে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ না হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে এই ককরোচ জনতা পার্টি তেলাপোকারা তারা বড় ধরনের বিজয় অর্জন করে দেখিয়ে দিল, ভবিষ্যতে যদি এই নরেন্দ্র মোদী আবার ভারতবর্ষে মুসলিমদের সাথে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতা রাজপথে নেমে আসবে এবং এই নরেন্দ্র মোদীকে তাকে তার সিংহাসন থেকে টেনে হিসড়ে নামিয়ে এনে তাকে একেবারে টুকরো টুকরো করে নর্দমার কীট হিসেবে তাকে টেনে আস্তা করে নিক্ষিপ্ত করা হবে। তাই এখনই সাবধান হয়ে যাও নরেন্দ্র মোদী এবং বিজেপি। যদি যেভাবে তোমরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে মুসলিমদের সাথে বিভাজন করে আসছো, হিন্দুদের মুসলিম বিভাজন সৃষ্টি করার মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালিয়ে এসেছো, খ্রিস্টানদের মধ্যে বিভাজন করার মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে এসেছো, সেই জায়গা থেকে তোমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে, এই বিজেপি তারা মনে করে যে ভারতবর্ষে একমাত্র উচ্চ বর্ণের হিন্দুরাই রাজত্ব করবে আর তাদের সেবা দাস হিসেবে, সেবক হিসেবে নিম্ন বর্ণের হিন্দুরা, মুসলিমরা তারা ভূমিকা পালন করবে। অর্থাৎ এই ভারতবর্ষে নিম্ন বর্ণের হিন্দুদের উপরে তারা অত্যাচারের, নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করছে। ঠিক যেমন মুঘলরা আসার পূর্বে ভারতবর্ষে হিন্দুদেরকে নিম্ন বর্ণের হিন্দু নামে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের উপরে নির্যাতন করতে উচ্চ বর্ণের হিন্দুরা, আবার সে আগের সমাজ ব্যবস্থা তারা ফিরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু কোনোভাবে এই অভিজিৎ দীপকেরা, এই তরুণ সমাজ, এই তরুণ প্রতিভাবান, এই সাহসী যোদ্ধারা সেটা তারা মেনে নেবে না। তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে একসাথে মিলে, কাঁধে কাঁধ মিলে একটাই স্লোগান এই মুহূর্তে, ভারতবর্ষের 150 কোটি জনগণ যদি আমরা এক প্ল্যাটফর্মে, এক ছাতার নিচে আসতে পারি, তাহলে গোটা বিশ্বে আমরা দাদাগিরি দেখাতে পারবো, গোটা বিশ্বকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু যখনই ভারতবর্ষে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার মাধ্যমে মুসলিম হিন্দুর ভিতরে পার্থক্য সৃষ্টি করা হচ্ছে, তখনই মনে রাখবে এই ভারতবর্ষ দুর্বল হয়ে যাচ্ছে, আমরা ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছি। 40 কোটি মুসলিমের বসবাস এই ভারতবর্ষে, তাদের বাঁকড়া মসজিদে তোমরা নামাজ পড়তে দিবে না। তাদের মসজিদ মাদ্রাসাগুলো দীর্ঘ 45 দিনে মাত্র 45 দিনে তোমরা 23টার মতন মসজিদ ধ্বংস করে দিয়ে তোমরা কি বার্তা দিতে চেয়েছো? তোমরা মনে করেছো এভাবে মসজিদ ধ্বংস করে দিলে মুসলিমদের পতন ঘন্টা বাজিয়ে দিতে সক্ষম হবে? কখনো নয়। এই মুসলিমদের সাথে যারাই লাগতে গিয়েছে, যুগে যুগে তাদেরই পতন ঘন্টা বেজে গিয়েছে। নমরুদ শেষ হয়েছিল, ফেরাউন ধ্বংস হয়েছিল, আবু জেহেল, আবু লাহাবরাও ধ্বংস হয়েছিল। আর তুমি তো নরেন্দ্র মোদী কোথাকার, তুমি কতটুকু ক্ষমতাবান? এই সামান্য ভারতবর্ষের তুমি ক্ষমতাবান। মনে রাখবে, এই বিজেপি এখনো সময় আছে, তুমি নিজেকে সংশোধন করে নাও, পরিবর্তন হয়ে যাও। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তোমরা ঐক্যবদ্ধভাবে মুসলিমদের সাথে, খ্রিস্টানদের সাথে, নিম্নবর্ণের হিন্দুদেরকে নিয়ে এক প্ল্যাটফর্মে আসার মাধ্যমে ভারতবর্ষকে গড়ে তোলার জন্য তোমরা ভূমিকা পালন করো, নতুবা পরবর্তীতে এই মজলুমরা তারা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। এবং এইভাবে ককরোচ জনতা পার্টির মতন তারা যেভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে, সেম একইভাবে তারা বিজয় ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তোমাদের মতন অহংকারী, দাম্ভিক এবং ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীকে একেবারে ছুঁড়িয়ে ফেলে দেবে, একেবারে নর্দমায় আস্থা করে নিক্ষেপ করবে। তো প্রিয় দর্শক, এই অভিজিৎ দীপকে একজন সাহসী সৈনিক, তার হাত ধরে ভারত অবশেষে দীর্ঘদিন পর বড় ধরনের একটা বিজয় লাভ করলো। এই সরকারকে নাকি টলানো যায় না, এই সরকারকে নাকি কারোর ক্ষমতা নেই 1 ইঞ্চি নড়াতে পারে। কিন্তু আজকে ভারতবর্ষে যে ঘটনা ঘটে গেল, ঐতিহাসিক একটা ঘটনা, সামান্য তেলাপোকার দল ককরোচ জনতা পার্টির কাছে ভারতবর্ষের সব থেকে প্রভাবশালী, দীর্ঘ 4 দশক ধরে মন্ত্রিত্বের ভূমিকা পালন করা এই ধর্মেন্দ্র প্রধানকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। অর্থাৎ এরপরের পালা নরেন্দ্র মোদী তোমার। যদি তুমি আর কখনো বড় ধরনের কোনো অন্যায় করার চেষ্টা করো, ভারতবাসীদের ভিতরে তুমি হিংসা, নিন্দা ছড়ানোর চেষ্টা করো, তাহলে পরবর্তীতে এই ককরোচ জনতা পার্টির টার্গেটে তুমি পরিণত হবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ককরোচ জনতা পার্টির এই সফলতার মাধ্যমে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এমনকি তাদের বিজেপির সিংহাসনের খুঁটিয়া কি নড়ে গেল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।